সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সাবেক বৈষম্য বিরোধী নেতা নিখোঁজ, সরকারকে দুষলেন হাসনাত। এদিকে তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন জাহিদ হোসেন। আরও থাকছে চীনা প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। এবং সর্বশেষ থাকছে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আক্তার। সাবেক বৈষম্য বিরোধী নেতা নিখোঁজ, সরকারকে দুষলেন হাসনাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি NCP দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি ঘটনার তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর সকালে ফেসবুকের নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ তথ্য জানান হাসনাত আবদুল্লাহ। পোস্টে হাসনাত লেখেন, গত 48 ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদ রাজধানী উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একই সঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। 5 আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। তিনি আরও বলেন, একজন নাগরিক হিসাবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে। একই সঙ্গে এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নীরবতা নতুন করে রাজনীতিতে পুরনো পথ ধরাচ্ছে। এদিকে তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন জাহিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলানগরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে তিনি এ তথ্য জানান। AZM জাহিদ হোসেন বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবার নেতা তিনি বলেন, আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে কেবল বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন। এ সময় নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি মহাসচিব সহ রাজনৈতিক নেতাদের আওয়ামী লীগ কর্মীরা যেভাবে হেনস্থা করেছে তারা সমালোচনা করেছেন জাহিদ হোসেন। তিনি বলেন, এই দলের ইতিহাস, এই দলের নেতাদের ইতিহাস কোনোদিনই জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিসংখ্যার রাজনীতিতে বিশ্বাস করেন, জনগণের ওপরে চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে 18 মাস আগে থেকে আমাদের এই কাজ শুরু হয়েছে। আপনারা যেটাকে নির্বাচনী প্রক্রিয়া বলেন, অর্থাৎ মনোনয়ন, বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা যা সিট আছে তার চেয়ে 10 গুণ বেশি। কাজেই কে প্রার্থী হবেন কে হবেন না তা আমাদের স্থানীয় নেতা, জেলার নেতা এবং আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যারা এলাকায় জনপ্রিয়, বিএনপি তাদের মনোনয়ন দেবে। আরও থাকছে চীনা প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট অফ ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মিস্টার ঝং পিংজিয়ান বৈঠক করেছেন। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর বেলা 11টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভাইস প্রেসিডেন্ট মিস্টার ঝং পিংজিয়ানের সঙ্গে ছিলেন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা বিষয়ক পরিচালক CPFAIA মিস্টার ঝাও ইয়ঙ্গো, সাউথ এশিয়ান স্টাডিজ সেন্টার পেকিং বিশ্ববিদ্যালয়ের নির্বাহী উপপরিচালক ড ওয়াংশু, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা বিষয়ক কর্মকর্তা CPFAIA মিস ঝাংলি, চীনা দূতাবাসের পলিটিক্যাল ডাইরেক্টর মিস্টার ঝাংজিং এবং দূতাবাসের অ্যাটাচে মিস লিউ হংরো। জামাতের আমিরের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ATM আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক MP অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান। বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মানিত অতিথিদের স্বাগত জানিয়েছে। জামাত আমিরের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। জামাত আমির অসুস্থ হওয়ার পর কিছুটা সুস্থ হয়ে এই প্রথম কেন্দ্রীয় অফিসে বিদেশি কোনো ডেলিগেশনের সামনে উপস্থিত হতে পেরে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং সম্মানিত অতিথিদের কৃতজ্ঞতা জানিয়েছেন। ৭৫-এর পর বাংলাদেশের সঙ্গে চায়নার কূটনৈতিক ও বন্ধুত্ব সুলভ সম্পর্কের কথা স্মরণ করা হয়েছে। জামাত আমির চায়নার নেতাদের বলেছেন, চীন ও বাংলাদেশ পরস্পর উন্নয়ন সহযোগী। আমরা একত্রে উভয় দেশের কি উন্নয়ন করতে পারি এবং বন্ধুত্বের চেয়ে প্রতিবেশীর ঘনিষ্ঠ
ঘনিষ্ঠ ব্রাদারলি রিলেশনকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। অর্থনীতি সহ সামগ্রিক বিষয়ে আমরা বাংলাদেশ নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করছি। অধ্যাপক মিয়া গোলাম পরার বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে জামাতে ইসলামের ওপর অকথ্য জুলুম অত্যাচার চালানো হয়েছে। আমাদের নেতাদের কারাগারে হত্যা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের এই কষ্টের স্মৃতিগুলো জামাত আমির চায়না নেতাদের কাছে তুলে ধরেছেন। তিনি আরও বলেন, ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেয়ার পরও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয় প্রশ্রয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বর্তমান গ্লোবাল পরিস্থিতি ও পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি সহ নানা বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী কিভাবে ভবিষ্যতে একটি নতুন বাংলাদেশ গড়তে পারি এবং দুদেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা কিভাবে এগিয়ে নিতে পারি তা জামাত আমির চায়না প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা একেবারে লুট হয়ে গেছে। করাপশন, অর্থপাচারে আমাদের অর্থনীতি একেবারে শেষ হয়ে গেছে, সেটা জামাত আমির প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন। সেক্রেটারি জেনারেল বলেন, জামাতি ইসলামী সবসময় গণতন্ত্রে বিশ্বাসী একটি ইসলামী রাজনৈতিক দল, একটি নির্বাচনমুখী দল। ওনাদের প্রশ্নে জামাত আমির বলেছেন, সকল গ্রহণযোগ্য নির্বাচনে ইতিপূর্বে জামাতি ইসলামী অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছে। জামাতি ইসলামী ধর্মবর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা এবং মানবিক, সাংবিধানিক ও রাজনৈতিক সহ সকল অধিকারকে আমরা মেনটেন করে পথ চলি। দেশের জনগণ যদি জামাতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেন, এ ব্যাপারে জামাত আমির বলেছেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। সকলে সমতার ভিত্তিতে অধিকার ভোগ করবেন। আমাদের দেশটা বিপুল জনসংখ্যার দেশ। উন্নয়নের জন্য চায়নার এক্সপোর্ট প্রসেসিং সহ নানা অর্থনীতি উন্নয়নের বিনিয়োগের পরিবেশ তৈরি করছে। আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। তিনি বলেন, সম্মানিত মেহমানরা বলেছেন, আমরা আজ এখানে এসে অনেক সম্মানিত বোধ করছে। আমিরে জামাত সুস্থতার পর হাসি মুখে তাদের রিসিভ করায় তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি চায়না অ্যাম্বাসির আয়োজনে চায়নার 50তম বর্ষবরণ অনুষ্ঠানে জামাতে ইসলামীর প্রতিনিধি দল অংশগ্রহণ করায় চায়নার প্রতিনিধি দলের পক্ষ থেকে জামাতে ইসলামীকে ধন্যবাদ জানানো হয়েছে। আমিরে জামাত বলেন, চায়না সহ সব প্রতিবেশীর সঙ্গে আমরা সুসম্পর্ক রক্ষা করে চলতে চাই। একবিংশ শতাব্দীতে নতুন উন্নত বিশ্ব গড়ার জন্য চায়না কি ধরনের কাজ করছে এবং চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চায়নার কি পরিমাণ অগ্রগতি হয়েছে তা উল্লেখ করে চায়নার প্রতিনিধি দল আমিরে জামাতকে বলেন, আপনি আপনার প্রতিনিধি দল সম্প্রতি চীন সফরের সময় নিশ্চয়ই সেই দৃশ্য আপনারা দেখে এসেছেন। চীনে আধুনিকীকরণের জন্য চীনা বিপ্লবের 1949 থেকে 2049 শতাব্দী জুড়ে এবং বাকি অংশ অতিবাহিত করার জন্য প্রতি 5 বছরে তারা ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশনের জন্য চায়না যে উদ্যোগ নিয়েছে তা তারা জামাত নেতাদের অবহিত করেছেন। এর প্রেক্ষিতে জামাত আমির বলেছেন, আন্তর্জাতিক পরিবেশে আমরা যৌথ পার্টনারশিপের ভিত্তিতে উন্নয়ন এবং অগ্রগতি করতে চাই। অধ্যাপক পরার বলেন, আঞ্চলিক ও বিশ্ব পরিবেশের বিবেচনায় বাংলাদেশ চায়না ভবিষ্যতে উল্লেখযোগ্য অগ্রগতি যৌথভাবে রাখবে এবং বাংলাদেশের সাথে শুধু কৌশলগত প্রয়োজন অনুভব করেন পার্টি টু পার্টি। জামাতে ইসলামী ও কমিউনিস্ট পার্টির মধ্যে সুসম্পর্ক, মতবিনিময় এবং স্ট্র্যাটেজিক্যাল ডায়ালগ ওনারা অনুভব করেন। জামাত আমির তাদের ধন্যবাদ জানিয়েছেন। সরকারের সাথে সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পার্টি টু পার্টি উভয় রিলেশন মেনটেন হবে চায়নার। সেক্রেটারি জেনারেল বলেন, তারা জানতে চেয়েছেন যে আগামী নির্বাচনে অংশগ্রহণে আমাদের প্রস্তুতি কেমন। জামাত আমির বলেছেন, আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। বিশ্ব মানবাধিকার প্রশ্নে জামাত আমির বলেন, সারা দুনিয়ায় মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘিত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের জনগণের প্রতি, গাজার মুসলমানদের প্রতি অবর্ণনীয় অত্যাচার ও জুলুম চলছে। সিরিয়া, ইরাক ও মায়ানমারেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ইউক্রেন, রাশিয়াতেও যুদ্ধ চলছে। এসব ক্ষেত্রে চীনার উল্লেখযোগ্য ভূমিকা ও অবদান রাখার সুযোগ আছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখা আছে বলে জামাত আমির মন্তব্য করেন। এবং সর্বশেষ থাকছে, হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আক্তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য এনসিপি নেতাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর সকাল 11টায় এয়ারপোর্টের নিকটবর্তী থানায় এ মামলা করেন তিনি। এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন আক্তার হোসেন নিজেই। ভিডিও বার্তায় তিনি বলেন, এয়ারপোর্টে হামলার পরে আওয়ামী সন্ত্রাসীরা আবার আমাদের হোটেল লবিতে এসেছিল হামলা করার
করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপি নেতাকর্মীরা ও আমাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে এসে মামলা করার জন্য পরামর্শ দেন। তারই পরিপ্রেক্ষিতে এয়ারপোর্টের নিকটবর্তী থানায় আমি মামলা করি। তিনি আরও বলেন, ইউএস পুলিশকে আমরা এই বিষয়ে অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটিয়েছে তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন। আক্তার হোসেন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই কথা বিশ্বাস করি আওয়ামী সন্ত্রাসীদের অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব। উল্লেখ্য, সোমবার 22 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হেনস্থার শিকার হন। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা আক্তারের পিঠে ডিম ছুঁড়ে মারেন। পরে দেশটির পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।